ম্যাড মেমোরিজের আজকের ৭৬তম এপিসোডে আমি জুয়েল আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা আমাদের জন্য কালেক্ট করলো আমার বন্ধু মাহবুব হাসান, আর ও যার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করলো উনি নাম প্রকাশে অনিচ্ছুক। ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই আজকের ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো স্মরণীয় ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায়। চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আজকের ঘটনায়। আমার দাদার বাড়ি হচ্ছে নওগাঁয়ে। দাদার 2 ছেলে, বাবা ছোট আর বড়জন হলেন জ্যাঠা। দুজনেই লেখাপড়া শেষ করে জ্যাঠা রয়ে গেলেন গ্রামের বাড়িতে, আর বাবা ঢাকায় এসে একটা চাকরি জোগাড় করে ফেললেন। ঢাকায় এসে বাবা যা কামালেন তার পুরোটাই খরচ করলেন দাদার পুরনো বাড়ি ভেঙে নতুন 3 তলা মাটির বাড়ি নির্মাণ করে। এরই মধ্যে জ্যাঠার বিয়ে হলো। ঠিক তার 2 বছরের মাথায় বাবারও ডাক পড়ল বিয়ের। বাবা দাদা দাদির পছন্দেই মাকে ঘরে তুললেন। বিয়ের পর বাবা মাকে দাদার বাড়িতে রাখলেন যাতে তার বৃদ্ধ বাবা মায়ের সেবা যত্ন করতে পারেন। মাকে বাড়িতে রাখার আরও একটা কারণ ছিল, জেঠিও বাড়িতে থাকতেন, তাই মাকে ঢাকায় নিয়ে আসাটা ছিল বেমানান। বাবা ছুটি পেলেই ঢাকা থেকে বাড়িতে ছুটতেন। এভাবেই তাদের দিন যাচ্ছিল। এরই মধ্যেই আমার আগমন, আর আমি ক্লাস 7-এ ওঠা পর্যন্ত আমি আর মা বাড়িতেই থাকতাম। মা তখন সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতেনই। একে তো দেশগ্রাম, তার উপর বিশাল বাড়ি আর তার সীমানা। মার জেঠি সেই সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতেনই। একে তো মাকে কাছে পেতাম না, ওদিকে জ্যাঠাতো ভাই বোনদের সাথে আমার তেমন কোনো বনিবনা হতো না। পুরো বাড়িতে আমার সঙ্গী বলতে ছিল দাদা আর দাদি। দুজনেই আমাকে প্রচণ্ড ভালোবাসতেন, আর আমার সব আবদার পূরণ করতেন এই দুজনই। 1998 দিকে আমি তখন ক্লাস 6-এ। এ সময় হঠাৎ দাদা মারা যান। দাদা চলে যাওয়ার পর দাদিও কেমন যেন মনমরা হয়ে যান। তার 1 বছরের মাথায় বাড়িতে ঝামেলা শুরু হয় জায়গা জমির ভাগ নিয়ে। একটা সময় এমন পরিস্থিতি হলো যে আমার আর মায়ের পক্ষে সে বাড়িতে থাকাটা দুর্বিষহ হয়ে উঠল। আর পরিস্থিতি এমন ঘোলাটে হলো যে একটা সময় বাবা রাগ করে আমাদের নিয়ে চলে এলেন ঢাকায়। ঢাকায় আসার সময় বাবা, মা, আমি অনেক জোরাজুরি করলাম দাদিকে আমাদের সাথে ঢাকায় আসার জন্য, কিন্তু উনি স্বামীর ভিটে ছেড়ে নড়বেন না, থেকে গেলেন জ্যাঠাদের কাছে। ঢাকায় এসে দাদিকে খুব মনে পড়ত, কিন্তু কিছুই করার নেই। আমরা ঢাকায় আসার 1 বছরের মাথায় দাদি মারা গেলেন। বাবা আমাদের রেখেই দাদিকে দেখতে গেলেন, তাই দাদিকে শেষ দেখাটাও দেখা হলো না আমার। এরপর 2002-এর দিকে হঠাৎ জ্যাঠা অসুস্থ হয়ে পড়লে বাবাকে খবর পাঠালেন আমাদের নিয়ে বাড়িতে যেতে, আর আমাদের জায়গা সম্পত্তিও বুঝে নেওয়ার জন্য। কিন্তু বাবা দাদি মারা যাওয়ার পর আরও বাড়িতে যাননি, তাই আমাদেরও আর যাওয়া হয়নি। এরপর থেকে জ্যাঠার জেঠি নিয়মিত বাবা মায়ের সাথে যোগাযোগ করতে লাগলেন, আর আমার সাথেও নিয়মিত জ্যাঠাতো ভাই বোনদের সাথে যোগাযোগ হতে লাগলো। 2004-এর দিকে জ্যাঠা পুরোপুরি বিছানায় পড়লেন, কঠিন অবস্থা। বাবা আমায় ডেকে বললেন জ্যাঠাকে গিয়ে দেখে আসতে, আর কোনো সমস্যা হলে বাবা চলে আসবেন। সাথে সাথে রওনা দিলাম। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এতদিন পর দাদার বাড়ি যাচ্ছি। একদিকে আনন্দ, আরেকদিকে দাদা দাদি সেই বাড়িতে নেই। আর কেমন যেন তাদের কথা ভাবতেই বুকের ভেতরটা চিনচিন করে উঠল। পুরো রাস্তায় বারবার শুধু দাদির মুখটাই যেন চোখের সামনে ভেসে উঠছিল, আর বেশ কান্না পাচ্ছিল। একটা সময় পৌঁছালাম এলাকায়। দেখলাম জ্যাঠাতো ভাই দাঁড়ানো বাস স্ট্যান্ডে। দূরে এসে আমাকে জড়িয়ে ধরে নিয়ে চলল বাড়িতে। দেখলাম রাস্তাঘাটের ব্যাপক পরিবর্তন, চেনাই যাচ্ছে না এলাকাটা। ঘরবাড়ির সংখ্যাও বাড়ল অনেক। একটা ভ্যানে উঠে দুজনে চললাম বাড়ির পথে। দাদার বাড়ি গ্রামের একেবারে শেষ সীমানায়। তার আশেপাশে আর কোনো বাড়ি ঘর নেই। চারপাশে বিশাল আম কাঁঠালের বাগান, আর মূল বাড়িটার চতুর্পাশে মাটির তৈরি উঁচু বাউন্ডারি ওয়াল।
কেমন যেন দূর থেকে বাড়িটার দিকে তাকালেই দুর্গের মতো মনে হয়। একটা সময় দূর থেকে বাড়িটার উপর চোখ পড়তেই বুকের মধ্যে কেমন যেন ধুক ধুক আওয়াজ করতে লাগলো। ভাইয়াকে বললাম, বাড়িটা ঠিক আগের মতোই আছে, কিন্তু প্রিয় দাদা দাদি আর নেই। ভাইয়া তখন হঠাৎ করে বলে উঠল, ভাগ্য ভালো থাকলে দাদির সাথে দেখাটা হয়ে যেতে পারে তোর। আমি তখন অবাক হয়ে বললাম, কি বলছো ভাইয়া? ভাই তখন হেসে বললেন, কিছু না, অমনিতেই মজা করলাম। বাড়িতে ঢুকতেই জ্যাঠার জেঠি আমাকে ধরে কান্না শুরু করলেন। এরই মধ্যে কাজিন ভাই বোনেরা সবাই একে একে আমাকে জড়িয়ে ধরল। জ্যাঠাকে দেখলাম এক হাত আর এক পা প্রায় অকেজ, হাঁটতে বেশ কষ্ট হচ্ছে ওনার। সব শান্ত হলে আমি বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। বাড়ির নিচতলায় মোট 4টা রুম। প্রথমটা জ্যাঠা জেঠির, তার সামনের রুমটা ছিল আমাদের, আর আমাদের পাশের রুমটাই থাকতো জ্যাঠাতো ভাই বোনরা, আর একেবারে কর্নারের রুমটায় থাকতো দাদা আর দাদি। দ্বিতীয় তলায়ও আছে মোট 4টা রুম অতিথিদের জন্য। এখন অবশ্য তার দুটো ইউজ করছে জ্যাঠাতো ভাই বোনরা। 3 তলায় পুরোটাই ফাঁকা, কোনো রুম নেই। লাকড়ি সহ তৈরি তরকারি ও ফসলাদি রাখা হয়। প্রথমেই গেলাম দাদা দাদির রুমের সামনে। দেখলাম দরজায় ছিটকিনি দেওয়া। ছিটকিনিটা একেবারে জং ধরে বেশ শক্ত হয়ে আছে। বোঝাই যাচ্ছে অনেক দিন এই ছিটকিনি কেউ খোলেনি। আমি বেশ শক্তি দিয়ে দরজাটা খুলতেই নাকে ভেসে এলো দাদির গায়ের গন্ধ। দাদির ঘরে সব কিছু সুন্দরভাবে সাজানো। দাদা দাদির বিছানার উপর ঢাকনা দেওয়া চাদরটা সরিয়ে শটান হয়ে শুয়ে পড়লাম তাদের বিছানায়। মায়ের সাথে তেমন ঘুমাতাম না। মা সব কাজ শেষ করে রাতের খাবার খেয়ে যখন ঘরে আসতো তখন অনেক রাত হয়ে যেত, তাই একা একা ভয় লাগতো বলে দাদা দাদির কাছে ঘুমাতাম। পুরনো স্মৃতিগুলো মনে পড়তেই বুকের ভেতরটা কেমন যেন ধুমড়ে উঠল। মনে হচ্ছে যেন এই তো সেদিন আমি রাত 8টা বা 9টার দিকে খেয়ে দিয়ে দাদার সাথে এই বিছানায় শুয়ে থাকতাম, আর দাদি জানলার পাশটায় বসে জাতি বা সর্থা দিয়ে শুকনো সুপারি কাটতেন কুটকুট শব্দ করে। তারপর পান বানাতেন। প্রথমে একটা পান বানিয়ে নিজের মুখে পুরে তারপর দাদার জন্য বানাতেন, আর দাদাকে পানটা দিতে বিছানার কাছে আসার সময় হাতে করে আমার জন্য একটা পানের কিছুটা অংশ ছিঁড়ে এনে আমার মুখে পুরে দিতেন। এমন সময় রুমের বাইরে দাঁড়িয়ে থাকা ভাইয়া আমাকে বলল, চল তোর বাবা মায়ের রুমে। দাদির রুম থেকে বের হতেই সাথে সাথে ভাইয়া দরজাটার ছিটকিনি আটকে দিল। আমাদের দরজার ছিটকিনিটা খোলাই ছিল। ঘরে ঢুকতেই কেমন যেন মায়ের গায়ের গন্ধ পেলাম। ঘরটা পুরো সাজানো গুছানো। মায়ের বালিশে মাথা রেখে শুয়ে পড়লাম। এমন সময় ভাইয়া এসে বাবার বালিশে শুয়ে পড়ল। এরই মধ্যে সব ভাই বোন এসে বসলো মায়ের বিছানায়। অনেকক্ষণ ধরে চলল আড্ডা। সেই আড্ডা চলল প্রায় রাত 11টা পর্যন্ত। 11টার সময় খেয়ে দিয়ে সবাই শুতে গেল যার যার রুমে, আর ভাইয়া আমাকে বলল তার সাথে ঘুমাতে। কিন্তু আমি দাদির ঘরে ঘুমাতে চাইতেই হঠাৎ সবাই সমস্বরে না করলো। আমি তো অবাক, দাদির ঘরে ঘুমাতে সবাই অমত কেন? আমি তখন বলে উঠলাম, কেন, সমস্যা কি? আমি দাদির ঘরে ঘুমাবো। জ্যাঠা ছিলেন খুব রাগী। ছোটবেলা থেকে ওনাকে খুব ভয় পেতাম আর মান্য করতাম। উনি বলে উঠলেন, এত কারণ শোনার দরকার নেই তোর। তুই গিয়ে তোর ভাইয়ের সাথে শো, নয়তো তোর বাবা মায়ের রুমে গিয়ে শো। আমি আচ্ছা বলে ভাইয়ের সাথে উপরে উঠলাম ভাইয়ার ঘরে। আর ঘরে ঢুকতেই ভাইয়াকে বললাম, দাদির ঘরে আমি শুলে সমস্যাটা কি? ভাইয়া তখন হেসে বলল, ওই ঘরে অনেক দিন ঘুমায় না কেউ। এছাড়া তুই অনেক দিন পরে আসলি, সারা রাত আমরা দুজনে গল্প করব। ওই রুমে যাওয়ার দরকার কি? কিন্তু কোনো জুৎসই উত্তর দিল না। আর কথা বাড়ালাম না। তারপর দুই ভাই গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ ঘুমের ঘোরে দাদিকে দেখতে পেলাম। দাদির বিছানায় আমি শোয়া, আর দাদি সেই জানলার পাশে পান বানাতে বানাতে আমার দিকে চেয়ে বলল, দাদু, এতদিন পর আমায় মনে পড়ল। ধুম করে উঠে বসলাম বিছানায়। দেখি রাত প্রায় 1টা। পাশে ভাইয়া বেঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। এমন সময় হঠাৎ দাদিকে স্বপ্ন দেখার কথা মনে পড়তেই বিছানা থেকে নেমে হাঁটা শুরু করলাম দাদির রুমের দিকে। দাদির রুমের দরজার ছিটকিনি খুলে দাদির বিছানায় শুয়ে দাদির কথা ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। তখন রাত কয়টা বাজে
তা জানি না। ঘরের মধ্যে যেন একটা কুটকুট শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। ভাবতে লাগলাম, কিসের শব্দ, কোথা থেকে আসছে? শব্দটা কেমন যেন দাদির সেই সুপারি কাটার শব্দের মতো। অন্ধকারে বুঝতে পারলাম শব্দটা জানলার দিক থেকে হচ্ছে, অর্থাৎ দাদি যেখানে বসে সুপারি কাটতো, পান বানাতো, সেইখান থেকে। কিছু একটা মনে হতেই সাথে সাথে আমার ঘুমটা পুরো চলে গেল, আর শরীরটা কেমন যেন শির উঠল। আমি জীবনে কখনো ভয় পাইনি, কিন্তু এখন কেমন যেন লাগছে। কে হতে পারে? দাদি না তো? কিন্তু তা কিভাবে সম্ভব? বুঝতে পারছি কে একজন সত্যি সত্যি সুপারি কাটছে, কিন্তু কে? সাথে সাথে আমি বেড সুইচটা জ্বালিয়ে দিলাম, আর যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভয়ে নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। বুকের মধ্যে যেন কিছু একটা আটকে গেছে। শরীরের লোমগুলো যেন পেরেকের মতো দাঁড়িয়ে আছে। দেখলাম দাদি জানলার পাশের সেই চেয়ারটায় বসে সুপারি কাটছে, আর আমি লাইটটা জ্বালাতেই উনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। প্রচণ্ড ভয়ে আমার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। তারপর আর কিছু মনে নেই। চোখ খুলতেই দেখতে পেলাম জ্যাঠাজেঠি সহ সব ভাই বোনেরা আমার বিছানার চারপাশে। একটু খেয়াল করতে দেখলাম আমি শুয়ে আছি আমার বাবা মায়ের বিছানায়। আমাকে চোখ খুলতে দেখেই ভাইয়া রেগে বলে উঠল, তোকে বলেছিলাম ওই রুমে না যেতে, কথা শুনলি না। এবার বুঝলি কেন তোকে নিষেধ করলাম? পরে জানতে পারলাম রাতের বেলা প্রায় সময় দাদির রুম থেকে সুপারি কাটার আওয়াজ আর দাদির হাঁটাহাঁটির শব্দ শুনতে পাওয়া যায়। সত্যি বলতে দাদিকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু ওভাবে দাদির দেখা পেতে চাইনি। কেমন লাগলো আজকের ঘটনা? কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।